হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে স্টেরিলাইজেশন অ্যাজ এ পলিসি টুল অফ আরবিআই অথবা ইন্ডিয়ার স্টেরিলাইজেশন পলিসি, মানে ইন্ডিয়ার বলবো না, আরবিআই এর স্টেরিলাইজেশন পলিসি টপিকটা কমপ্লিট করেছি এবং সঙ্গে সঙ্গে কনসেপচুয়ালি বোঝারও চেষ্টা করেছি। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি। আচ্ছা, প্রথমে আমরা আসি যে এই টপিকটা ঠিক আমরা আমাদের রোড ম্যাপের কোথায় আছি আমরা। আমি আগের ক্লাসে বলেছিলাম ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ আগে পড়ব, তারপর ইন্ডিয়াস ফরেন ট্রেড পড়ব। তো চলো এবার বোঝা যাক যে ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ সম্বন্ধে দেখি আমরা। তো সেখানে আমরা তিনটি টপিক পড়ে ফেলেছি। একটা এক্সচেঞ্জ রেট, তারপর হিস্ট্রি অফ ইন্ডিয়ান এক্সচেঞ্জ রেট সিস্টেম, 3 নাম্বারটা হচ্ছে কি যে কী বলে রিজার্ভ অ্যাডিকুয়েসি। তো এই তিনটে কমপ্লিট করার পর আমরা এবার পড়তে যাচ্ছি 4 নাম্বার টপিক কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে কনভার্টিবিলিটি মানে কি। এটার অর্থ হচ্ছে কি যে পরিবর্তন করা। যে ইন্ডিয়ান রুপির কনভার্টিবিলিটি মানে আমরা রুপির 100 রুপি ধরলাম, আমরা সেটাকে আমরা ডলারে কনভার্ট করবো, তাহলে ডলারে তাহলে কত ডলার পাবো আমি। তো আমরা রুপিকে টাকাতে কনভার্ট করব, যে ইন্ডিয়ার 100 রুপি সেটা বাংলাদেশের কত টাকার সমান হবে, এটাকে বলা হয় কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি। আচ্ছা, তো এই কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এই কনসেপ্টটাকে। একটা হচ্ছে কি মানে কি ফুললি কনভার্টিবল, আর একটা হচ্ছে পার্শিয়ালি কনভার্টিবল। যে ফুললি কনভার্টিবল মানে মনে করো আমার কাছে কোটি কোটি টাকা আছে, সেটা আমি আরবিআইয়ের কাছে দেবো বা ব্যাংকের কাছে দেবো, বা হচ্ছে কি যেখানে ফরেন এক্সচেঞ্জের মানে কি বর্ডারে যদি যাই আমি, বা হচ্ছে কি যে আরবিআইয়ের কাছ থেকেও মানে কি কনভার্ট করা যায়। তো আমি যত অ্যামাউন্টই দেই না কেন, আরবিআই আমাকে ততটাই কারেন্সি আমাকে দেবে, ডলার দিয়ে দেবে। এটার অর্থ ফুললি কনভার্টেবল। তুমি যা আছে গোটা মানে কি কোটি কোটি টাকা তুমি দিয়ে দাও, কোনো লিমিটলেস যাই দাও সেটা তোমাকে পুরোটাই ডলারে কনভার্ট করে দিল। এটার অর্থ হচ্ছে ফুললি কনভার্টেবল। এবার আসি আমরা পার্শিয়ালি কনভার্টেবল। আরবিআই তোমাকে একটা লিমিট করে দিয়েছে যে এই 100 কোটি টাকা তুমি সর্বোচ্চ, একটা ইন্ডিয়ান পাবলিক সর্বোচ্চ 100 কোটি টাকাই এসে কনভার্ট করতে পারবে, মানে সরি 100 কোটি রুপিই হচ্ছে কি যে ডলারে কনভার্ট করতে পারবে, বা পাউন্ড স্টার্লিংয়ে কনভার্ট করতে পারবে, বা দিরহাম, দুবাইতে দিরহাম চলে, তো সেই মানে দিরহামে কনভার্ট করা যেতে পারে। হ্যাঁ, তো এইরকম লিমিট করা, যে মানে তোমাকে একটা লিমিট করে দিল যে তুমি এতটুকু পর্যন্তই তুমি কনভার্ট করতে পারবে, এর বেশি তুমি পারবে না। এটা হচ্ছে পার্শিয়ালি কনভার্টেবল। পার্শিয়ালি কনভার্টেবল মানে এরকম নয় যে তোমার কি বলবো, যে অর্ধেক 1 টাকার কত পার্সেন্ট হচ্ছে কি যে 1 রুপির কত পার্সেন্ট হচ্ছে কি তোমার কনভার্টেবল, এরকম নয়। প্রত্যেকটা প্রত্যেক সিটিজেনের বা ফ্যামিলির একটা লিমিট করা থাকে, সেই লিমিট পর্যন্ত তুমি কনভার্টেবল করতে পারবে। আচ্ছা, পরে আমরা আসবো যে ফুললি কনভার্টেবল হওয়াতে সুবিধা কী অসুবিধা কী, তারপর হচ্ছে কি যে পার্শিয়ালি কনভার্টেবল মানে কি করাতে সুবিধা কী অসুবিধা কী, এইসব আমরা দেখবো আমরা। আচ্ছা, এবার আসি যে ডলার যেমন এটা ফুললি কনভার্টেবল, কিন্তু ইন্ডিয়ান রুপি এটা কিন্তু ফুললি কনভার্টেবল নয়, এটা পার্শিয়ালি কনভার্টেবল। আগে মানে 90-এর দশকে 1990-এর দশকে যে ইন্ডিয়ার শুধুমাত্র যে কারেন্ট অ্যাকাউন্ট যে আছে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, সেটা পার্শিয়ালি কনভার্টেবল ছিল। আর হচ্ছে কি যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স যে আছে সেটাকেও পার্শিয়ালি মানে কনভার্টেবল ছিল, দুটোই কনভার্টেবল ছিল। আচ্ছা, আমি মানে কি কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এগুলো কী বলছি আমরা ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টারটা পড়েছি, সেখানে আমরা দেখেছি ব্যালেন্স অফ পেমেন্টের হচ্ছে দুটো অংশ। একটা হচ্ছে কি যে মানে তোমার হচ্ছে কি বলে ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট, আর ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি ওখানকার কথা বলছি, যারা এই টার্মটা বুঝতে পারছো না তারা প্লিজ সেই ভিডিওগুলো দেখো, অথবা ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টারটাকেই কমপ্লিট করে আসো, বেস্ট হবে তোমাদের জন্য। তো ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট পার্শিয়ালি কনভার্টেবল ছিল। শুধু ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট নয়, ব্যালেন্স ইন কারেন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট বোথ উভয়ই পার্শিয়ালি কনভার্টেবল ছিল আগে। কিন্তু 1991 সালের পর থেকে কিন্তু যে ইন্ডিয়ার কারেন্ট অ্যাকাউন্ট যে আছে, ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট, এই অংশটুকু ফুললি কনভার্টেবল করে দেওয়া হয়, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টটা
ফুললি কনভার্টেবল করা হয় না। আচ্ছা, এবার আমরা বুঝি একটু আগের চ্যাপ্টারে আমরা একটু আইডিয়া নেই। কারেন্ট অ্যাকাউন্ট বলতে বোঝায় একটা দেশের সঙ্গে অপর দেশের গুডস অ্যান্ড সার্ভিসের হচ্ছে গিয়ে আদান প্রদান। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট বলতে বোঝায় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তুমি বিদেশে ইনভেস্ট করছো, ওরা আমাদের দেশে ইনভেস্ট করছে, তুমি বিদেশ থেকে লোন নিচ্ছ, আমরা হচ্ছে মানে বা বিদেশি লোকরা আমাদের কাছ থেকে লোন নিচ্ছে, এগুলোকে বলে ক্যাপিটাল অ্যাকাউন্ট। বা ইনফ্রাস্ট্রাকচারে পয়সা লাগানো, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, তো মানে কি 1991 সালের পরবর্তী থেকে আমরা দেখতে পাই ইন্ডিয়ার কারেন্ট অ্যাকাউন্টটা পুরোপুরি ফুললি হচ্ছে কি যে কনভার্টেবল করে দেওয়া হয়, আর ক্যাপিটাল অ্যাকাউন্টটা এখনও পর্যন্ত পার্শিয়ালি কনভার্টেবিলিটি করে দেওয়া আছে। আচ্ছা, এর পিছনে কি কারণ আছে বোঝার চেষ্টা করি আমরা আগে। যদি আমরা কারেন্ট অ্যাকাউন্টকে পার্শিয়ালি কনভার্টেবল করি, তার মানে আমি করছি কি, যখন ইম্পোর্ট বা এক্সপোর্ট করছি আমরা, তখন আমরা লিমিট করে দিচ্ছি। লিমিট করছি মানে কি, লিমিট করছি মানে এইরকম যে আমি 100 কোটি টাকার বিজনেস এক্সপোর্ট করতে পারবো সর্বোচ্চ, বা 100 কোটি টাকার মাল ইম্পোর্ট করতে পারবো। তাহলে ব্যবসাতে আমি লিমিট করে দিচ্ছি, এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। গুডস অ্যান্ড সার্ভিসেসের আমি কথা বলছি না। তো আমি একটা মেশিন বিক্রি করতে যাচ্ছি, আমার একটা মানে বিদেশের মেশিন আমি এই এক্সপোর্ট করব, সেখানে যদি লিমিট করে দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে না। তো যখন আন্তর্জাতিক ব্যবসা হয় তখন সেটা হচ্ছে কি রুপিতে হয় না, তখন সেটা ডলারে হয়। তো এই কারণে 1991 সালের পর থেকে কিন্তু ফুললি কনভার্টেবল করে দেওয়া হয়। হ্যাঁ, আবার এরকমও হবে বিদেশি লোকরাও যখন হচ্ছে কি যে ব্যবসায়ীরাও যখন ইন্ডিয়াতে ব্যবসা করবে, তখন ওরা যত মন খুশি মানে কি ওরা ইম্পোর্ট করতে মানে ইন্ডিয়াতে ইম্পোর্ট করতে পারবে, ব্যবসা করতে পারবে মন খুলে, অনেক বেশি অ্যামাউন্ট হচ্ছে কি সে ইনভেস্ট করতে পারবে, তাই না? তো এটা তো প্রবলেম আছেই, হ্যাঁ এটা ঠিক। যেমন সুবিধাও আছে ঠিক তেমনি অসুবিধাও আছে ফুললি কনভার্টেবল, যেটা যদিও আমরা পরের ক্লাসে আমরা ভালো করে ডিটেলে আলোচনা করব। ফুললি কনভার্টেবল এবং পার্শিয়ালি কনভার্টেবল মানে কি যে ক্ষেত্রে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে। আচ্ছা, তো ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কেন এখনও পর্যন্ত পার্শিয়ালি কনভার্টেবল করা আছে? কারণ গুডস অ্যান্ড সার্ভিসেসের ক্ষেত্রে যেটা প্রবলেম নয়, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা প্রবলেম আছে। কারণ কি, যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিদেশি কোনো ব্যবসায়ীরা ইন্ডিয়াতে প্রচুর শেয়ার কিনে থাকে, তারপরে ইন্ডিয়ান লোকরা সেই শেয়ার কেনার মতো সুযোগই পাবে না। তার মানে কি, ইন্ডিয়ার ইকোনমি দেখতে দেখা যাচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট অনেক বেশি আছে, কিন্তু মেজর অংশটাই হচ্ছে কি যে বিদেশিদের হাতে চলে যাবে। হ্যাঁ, পুরো ইকোনমিক কন্ট্রোলটাই হচ্ছে বিদেশিদের হাতে চলে যাবে। আচ্ছা, তো এর জন্যে বা ইন্ডিয়া থেকে যদি বিদেশে যদি মানে ইনভেস্ট করতে যায়, তখনও কিন্তু লিমিট করা আছে। কেন লিমিট করা আছে? কারণ কি, যদি কোনো ব্যবসায়ী এখান থেকে বিরাট অঙ্কের লোন করে বিদেশে ইনফ্রাস্ট্রাকচারে যদি ইনভেস্ট করে এবং পরবর্তী সে যদি ইন্ডিয়া থেকে পালিয়ে যায় স্ক্যাম করে, তখনও প্রবলেম হয়ে যায়, তাই না? তো হ্যাঁ, তার মানে দুদিকেই প্রবলেম আছে। প্রবলেম সুবিধা অসুবিধা দুটোর ক্ষেত্রেই আমরা পরের ক্লাসে আলোচনা করব। আপাতত আজকের ক্লাসে আমরা বুঝলাম যে কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি বলতে কী বোঝায়, আর হচ্ছে এটা কত রকমের হয়, ফুললি কনভার্টেবল, পার্শিয়ালি কনভার্টেবল কমপ্লিট করেছে। আর হচ্ছে কি যে এই কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপির সঙ্গে ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট এবং ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটার কী সম্বন্ধ আছে, কী রিলেশন আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। তারপর হচ্ছে কেন ইন্ডিয়াতে এখনও পর্যন্ত হচ্ছে কি কারেন্ট অ্যাকাউন্টটাকে মানে তোমার ফুললি কনভার্টেবল করা আছে, কিন্তু মানে ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ফুললি কনভার্টেবল করা নেই। এটা আমরা ভালো করে বুঝে গেছি। নেক্সট ক্লাসে আমরা আরও ভালো করে বোঝার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত থাক, সঙ্গে থাকো, বাই।